না, কিন্তু সুগন্ধবাবু আমি বলছি যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে তো সেরকম ক্রাইসিস ছিল না। মমতা বন্দ্যোপাধ্যায়ের আশপাশে অনেকে ছিলেন, অনেক সৈনিকরা ছিলেন, তাদের উপর ভরসা করাই যেত। বরঞ্চ আমি তো বলবো তাদেরকে সরিয়ে সেই জায়গাটা তৈরি করে, জায়গা ফাঁকা করে সেইখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে আসা হলো। আপনাদের নিঃসন্দেহে আপনারা এরকম অনেকেই রয়েছেন। আমি এক এক করে শুনছিলাম বিগত সময়তে যে অনেকেই বলছেন তাদের পলিটিক্যাল আপব্রিঙ্গিং, তাদের পারিবারিক ব্যাপার, শিক্ষা দীক্ষা, রাজনৈতিক অবস্থান। কিন্তু আমার বক্তব্য সুখেন্দু, আপনারা তো ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘিরে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ডাইরেক্টলি কথা বলার অ্যাক্সেস ছিল। তাহলে কখনো বিষয়টাকে মনে হয়নি যে এটা ঠিক রাজনৈতিক একটা পরিসর তৈরি হচ্ছে না, এটা যেন একটা খানিকটা প্রাইভেট কোম্পানির মতো করে চলছে? এটা কি আপনাদের কখনো বোধোদয় সেই সময় হয়েছিল বা বোঝানোর চেষ্টা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়? আই এম কনসার্ন, আমার একটা তৃণমূল কংগ্রেসে জয়েন করার মুহূর্ত থেকে আমার মনের মধ্যে একটা প্রচন্ড দ্বিধা কাজ করেছে, দুটো কারণে। আচ্ছা, একটা হয়েছে যে আই এম ল্যাটারাল এন্ট্রি। তৃণমূল কংগ্রেস যখন তৈরি হয় তখন তো আমি তৃণমূল কংগ্রেসে যাইনি, আমি তো কংগ্রেসেই ছিলাম। এবং তারপরে যখন গেলাম তখন আমাকে সঙ্গে সঙ্গে রাজ্যসভায় মনোনীত করা হলো। তো আমার মনে হলো ফার্স্ট নাম্বার ওয়ান যে আমি ল্যাটারাল এন্ট্রি, আমার কোনো অধিকার নেই বেশি মাতব্বরি করার বা কোনো কথা বলা দলের মধ্যে উচিত নয়। কারণ আমার চেয়ে যারা আগে এসেছেন বা আরও সিনিয়র লিডাররা আছেন, যদি কিছু পরামর্শ দেওয়ার, জ্ঞান দেওয়ার কিছু থাকে তারা বলবেন। সেকেন্ড যেটা ফিলিং আমার মধ্যে কাজ করেছিল যে আই হ্যাভ বিন নমিনেটেড অ্যাজ এ মেম্বার অফ রাজ্যসভা অন কম্প্যাশনেট গ্রাউন্ড। বাবা মরে গেলে, মা মরে গেলে তার ছেলে চাকরি পায় সরকারি সংস্থাতে। আমার খানিকটা সেরকম ফিলিং হচ্ছিল এই কারণে যে 2009 সালের লোকসভা নির্বাচন এবং 2011 সালের বিধানসভা নির্বাচন, এই দুটো নির্বাচনে কংগ্রেস এবং তৃণমূলের মধ্যে জোট গড়ার ক্ষেত্রে যাদের যাদের ভূমিকা ছিল দিল্লি থেকে কলকাতা পর্যন্ত, সেখানে আমি একটা কাঠবিড়ালির ভূমিকা পালন করেছিলাম।